রেদে আকাশ থেকে মাটিতে বৃষ্টির হালকা ফোঁটা পড়ছিল। প্রতিটি ফোঁটা যেন এক বিষণ্ণ হৃদয়ের গল্প বলছিল। বাতাসে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, আর এই নীরবতার মাঝে আয়েশা একটি জানালার পাশে দাঁড়িয়েছিল। রেদে আয়েশার চোখ দুটি যেন বহু দূরে কোথাও হারিয়ে গিয়েছিল। তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন সে তার জীবনের এমন এক মুহূর্তের কথা মনে করছিল যা কখনো আসেনি। সুখের কোনো মুহূর্ত। রেদে, আমার জীবনে কি সুখ সত্যিই কখনো আসবে? সে মৃদুস্বরে নিজেকে জিজ্ঞেস করল। এই প্রশ্নটি তার কাছে নতুন ছিল না। ছোটবেলা থেকেই সে এই বিষয়ে ভাবত। আয়েশার যখন মাত্র ৮ বছর বয়স, রেদে, তখন তার মা এই পৃথিবী ছেড়ে চলে যান। ক্যান্সারের মতো এক মারাত্মক রোগ তার কাছ থেকে মাকে কেড়ে নিয়েছিল। সেই দিনের পর থেকে আয়েশার জীবন থমকে গিয়েছিল। মা চলে রেদে যাওয়ার পর বাড়ির জাঁকজমক উধাও হয়ে গিয়েছিল। সেই হাসি, সেই ভালোবাসা, সেই আপন করে নেওয়া সবকিছু কোথাও হারিয়ে গিয়েছিল। কয়েক মাস পর তার বাবা আবার বিয়ে করেন। প্রথমে আয়েশা ভেবেছিল রেদে হয়তো এবার ওর জীবনটা ভালো হয়ে যাবে, হয়তো ও আরেকজন মা পাবে যে ওকে ভালোবাসবে। কিন্তু ওর ধারণা ভুল ছিল। রেদে শুরু থেকেই ওর সৎ মায়ের আচরণ ছিল শীতল আর কঠোর। এই মেয়েটা আমার কোনো কাজের না, সে প্রায়ই বলতো। ধীরে ধীরে বাড়িটা আয়েশার জন্য একটা কারাগারে পরিণত হলো। রেদে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ তার দায়িত্ব ছিল। থালা বাসন ধোয়া, কাপড় কাচা, পরিষ্কার করা, রান্না করা, সব কিছু। রেদে অথচ তার সৎ বোন আর ভাই আরামে জীবন কাটাচ্ছিল। তারা ভালো স্কুলে পড়তো, নতুন জামাকাপড় পেত, আর তাদের সব ইচ্ছা পূরণ হতো। আর আয়েশা, তাকে স্কুলের গেট পর্যন্ত যেতেও দেওয়া হতো না। রেদে একদিন সে সাহস সঞ্চয় করে তার বাবাকে বলল, আবু, আমিও পড়তে চাই। তার বাবা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছুই বললেন না। সৎ মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি কি পড়বে? রেদে, বাড়ির কাজ কে করবে? আর ব্যাস, সেখানেই ব্যাপারটা শেষ হয়ে গেল। সেদিন আয়েশা বুঝতে পারল যে সে এই বাড়িতে শুধু একটা বোঝা, একজন কাজের মেয়ে। সময় গড়িয়ে গেল, দিন, মাস, বছর। রেদে আয়েশা আরও ছোট হলো, কিন্তু তার জীবনটা একই রয়ে গেল। সে সুন্দরী ছিল, ভীষণ সুন্দরী। তার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা যে কাউকে তার দিকে টেনে নিতে পারত। রেদে হয়তো এ কারণেই তার সৎমা তাকে ঘৃণা করত। তিনি তাকে সবসময় পুরনো আর নোংরা জামাকাপড় পরতে বাধ্য করতেন, যাতে তার সৌন্দর্য ঢাকা পড়ে যায়। তোমার এত সাজগোজ করার দরকার নেই, রেদে তিনি ব্যঙ্গ করে বলতেন। চুপ থাকাটা তার অভ্যাসে পরিণত হয়েছিল, কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও একটা আকাঙ্ক্ষা তখনও বেঁচে ছিল। কারো ভালোবাসা, কারো সঙ্গ, নিজের একটা জীবন। একদিন ছিল তার সৎবোনের জন্মদিন। বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছিল। অতিথিরা আসতে শুরু করল। চারিদিকে কোলাহল আর হাসির শব্দ। রেদে আয়েশা রান্নাঘরে ব্যস্ত ছিল, কিন্তু তার মন বাইরের জগৎ দেখার জন্য আকুল ছিল। ঠিক তখনই দরজা থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম। এই কণ্ঠস্বরটা ছিল অন্যরকম, নরম, গম্ভীর। রেদে আয়েশা সামান্য মাথা তুলে তাকাল। দরজায় একটি ছেলে দাঁড়িয়েছিল, সাদা পোশাক, সাদামাটা সাজ, কিন্তু তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য আর শান্ত ভাব। ও ছিল আহমেদ। রেদে তার বাবার সাথে এসেছিল। আয়েশার ওপর চোখ পড়তেই সে এক মুহূর্তের জন্য থেমে গেল। আয়েশা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। কারো তাকানোর অভ্যাস তার ছিল না, ছিল অন্য রকম। তাতে লোভ বা অহংকার কিছুই ছিল না, ছিল শুধু এক শান্ত স্নেহ। রাত কেটে গেল, কিন্তু আহমেদের মনে একটি প্রশ্ন রয়ে গেল, এই মেয়েটিকে? রেদে, আর এই প্রশ্নটি তার জীবন বদলে দিতে যাচ্ছিল। রাত কেটে গেল, কিন্তু আহমেদ কিছুতেই সেই একটা মুখ মন থেকে সরাতে পারছিল না। সাদামাটা পোশাক, নত দৃষ্টি, আর তার চোখে লুকিয়ে থাকা অগণিত গল্প। রেদে বাড়ি ফেরার পথে আহমেদ চুপচাপ ছিল। গাড়িতে উঠতেই তার বাবা জিজ্ঞেস করলেন, কি ভাবছিস আহমেদ? রেদে আহমেদ হালকা হেসে উত্তর দিল, আবু, ওই মেয়েটাকে ছিল। তার বাবা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন আহমেদ কার কথা জিজ্ঞেস করছে। ও আয়েশা, আমার বন্ধুর মেয়ে। রেদে আহমেদ এক মুহূর্ত চুপ থেকে নরম স্বরে বলল, আবু, আমার ওকে পছন্দ হয়েছে। এ কথা শুনে তার বাবা অবাক হয়ে তার দিকে তাকালেন, কিন্তু তার মুখে কোনো বিরক্তি ছিল না,
বরং ছিল এক শান্তি। বলিস, তাহলে আমি কথা বলবো। আহমেদের মনে এক আশা জেগে উঠল। এদিকে আয়েশা তার নিজের জগতে ফিরে গিয়েছিল। সেই একই রান্নাঘর, সেই একই কাজ, সেই একই নীরবতা। আহমেদের মুখটা বারবার তার মনে আসছিল। কেন? সে নিজেকেই প্রশ্ন করল। আমি কেন ওর কথা ভাবছি? সে সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। এসব আমার জন্য নয়। কয়েকটা দিন কেটে গেল। একদিন বিকেলে বাড়িটা হঠাৎ গম্ভীর হয়ে উঠল। ড্রয়িং রুমে আয়েশার বাবা ও সৎমা বসেছিলেন, আর সামনে ছিলেন আহমেদের বাবা। কথাবার্তা হচ্ছিল আয়েশার সম্পর্ক নিয়ে। আমি আমার ছেলে আহমেদের জন্য আয়েশার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছি। এই কথা শুনে আয়েশার বাবা হতবাক হয়ে গেলেন। সৎমায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আয়েশা, তিনি প্রায় চিৎকার করে উঠলেন। ওর মধ্যে এমন কি বিশেষত্ব আছে? আহমেদের বাবা শান্তভাবে উত্তর দিলেন, বিশেষত্ব হলো ও একটা ভালো মেয়ে। কিছুক্ষণের জন্য বাড়িতে নীরবতা নেমে এলো। যখন আয়েশা জানতে পারল, ওর হাত কাঁপতে লাগল। আমার সম্পর্ক? ও বিশ্বাস করতে পারছিল না। তার মনে আনন্দ ছিল আর ভয়ও। যদি এই সবকিছু একটা স্বপ্ন হয় তাহলে? সৎমা প্রথমে মানা করতে চেয়েছিলেন, কিন্তু আহমেদের পরিবারের মর্যাদা ও সম্মান দেখে তিনি চুপ করে গেলেন। অবশেষে সম্পর্কটা চূড়ান্ত হলো। সেই রাতে আয়েশার ঘুম আসছিল না। সে ছাদের দিকে তাকিয়েছিল আর ভাবছিল, কেউ কি সত্যিই আমাকেও ভালোবাসতে পারে, নাকি এটাও আমার জীবনের একটা নতুন পরীক্ষা? কয়েক সপ্তাহ পর বিয়ের দিনটা এলো। এটা ছিল একটা সাদামাটা অনুষ্ঠান। তেমন কোনো শোরগোল নেই, লোকজনও বেশি নেই। আয়েশা কনের বেশে বসেছিল, কিন্তু তার হাত ঠান্ডা হয়ে আসছিল। আমি কি এই নতুন সম্পর্কটা সামলাতে পারবো? এদিকে আহমেদও চুপচাপ বসেছিল। তার মনে অদ্ভুত অস্বস্তি ছিল, কিন্তু তার সাথে ছিল এক দৃঢ় সংকল্প, আমি তাকে কখনো কষ্ট দেব না। বিয়ের কথা বলা হলো, আর আয়েশার জীবন এক নতুন মোড় নিল। চলে যাওয়ার সময় এসে গেল। আয়েশা একবার তার বাড়ির দিকে তাকাল, যেখানে সে কেবল কষ্টই সহ্য করেছে, কিন্তু তবুও তার চোখে জল এসে গেল। এটাই তো আমার বাড়ি ছিল। গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করল। আয়েশা গোপনে তার চোখের জল মুছে নিল আর মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, এবার আমার জীবনটা সহজ করে দাও। এক নতুন জীবন তার জন্য অপেক্ষা করছিল। না এই পথটা সহজ হবে নাকি আরেকটা পরীক্ষা। গাড়িটা ধীরে ধীরে আহমেদের বাড়ির সামনে থামল। আয়েশার বুক ধড়ফড় করছিল। এটা ছিল এক নতুন জগৎ, নতুন মানুষ, নতুন পরিবেশ, আর এক নতুন সম্পর্ক যা সে তখনও পুরোপুরি বুঝতে পারছিল না। দরজাটা খুলল, আর আহমেদের মা হাসিমুখে আয়েশাকে স্বাগত জানালেন। এসো বাবা, স্বাগতম। তার গলার স্বরে এমন এক কোমলতা ছিল যা আয়েশা বহু বছর ধরে অনুভব করেনি। আয়েশার চোখ জলে ভরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বাড়িতে ঢোকার সাথে সাথেই সে অনুভব করল যে এখানকার পরিবেশ তার পুরনো বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ছিল শান্তি, ভালোবাসা আর গ্রহণযোগ্যতাও। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকতা শেষে তাকে ঘরে বসানো হলো। এটাই ছিল তার নতুন ঘর। আয়েশা চুপচাপ বসেছিল, তার হাত কাঁপছিল, হৃদয়ে এক অদ্ভুত অস্বস্তি মতো হবে। এই প্রশ্নটা তার হৃদয়কে বারবার বিচলিত করছিল। রাত গভীর হলো, দরজাটা ধীরে ধীরে খুলল। আহমেদ ঘরে প্রবেশ করল। আয়েশার হৃৎপিণ্ড থেমে গেল। আহমেদ দরজাটা বন্ধ করল, কিন্তু সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে গেল না, দাঁড়াল, যেন আয়েশাকে সময় দিতে চায়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ পর আহমেদ মৃদুস্বরে বলল, আয়েশা, আরাম করে বসো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এ কথা শুনে আয়েশা অবাক হয়ে গেল। এই সুর, এই ভঙ্গি তার কাছে নতুন ছিল। আহমেদ একটা চেয়ার টেনে কিছুটা দূরে বসে বলল, আমি জানি তোমার জন্য সবকিছুই নতুন, এবং হয়তো কিছুটা কঠিনও। আয়েশা প্রথমবারের মতো চোখ তুলে আহমেদের দিকে তাকাল। তার মুখে গর্ব বা কঠোরতা কিছুই ছিল না, ছিল এক সত্য, আমি তোমাকে সময় দিতে চাই। আহমেদ বলতে থাকল, আমরা ধীরে ধীরে একে অপরকে বুঝাব। আয়েশার মনের ভার যেন হালকা হয়ে গেল। সে মৃদুস্বরে বলল,
আপনি আমার ওপর রাগ করেননি? আহমেদ অবাক হয়ে জিজ্ঞেস করল। রাগ কেন? আয়েশা চোখ নামিয়ে বলল, এ তো নই, বা যোগ্যও নই। দে এ কথা শুনে আহমেদের মুখে সামান্য গাম্ভীর্য ফুটে উঠল। সে একটু এগিয়ে এলো, কিন্তু দূরত্ব বজায় রেখে বলল, দে তার শিক্ষা বা সৌন্দর্য দিয়ে মাপা হয় না, বরং তার হৃদয় দিয়ে মাপা হয়। এই কথাগুলো আয়েশার হৃদয়ে গেঁথে গেল। তার চোখে জল ভরে উঠল, কিন্তু এই জল দুঃখের ছিল না। রেদে সম্ভবত এই প্রথম কেউ তাকে এর আসল তাৎপর্য বুঝিয়েছিল। আহমেদ আলতো করে বলল, যদি তুমি অনুমতি দাও, আমরা কি বন্ধু হতে পারি? আয়েশা হালকা হেসে মাথা নাড়ল। রেদে এটা ছিল তার জীবনের প্রথম হাসি, যা হৃদয় থেকে এসেছিল। সে রাতে কোনো জোর জবরদস্তি ছিল না, কোনো ভয়ও ছিল না। ছিল শুধু একটি নতুন সম্পর্ক, যা ধীরে ধীরে গড়ে উঠছিল। রেদে পরদিন সকালে আয়েশা খুব ভোরে ঘুম থেকে উঠল। বরাবরের মতো সে রান্নাঘরে গেল কাজ করতে। কিন্তু আহমেদের মা তাকে দেখে ফেললেন। এই বাবা, এখানে কি করছিস? আয়েশা চমকে উঠল। এছি। মা হাসলেন। এটা তোর বাড়ি, এখানে তোর কাজের লোক হওয়ার কোনো দরকার নেই। এই কথা শুনে আয়েশার চোখ আবার জলে ভরে উঠল। এদেশে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ তার সাথে এত ভালো ব্যবহার করতে পারে। উঠে পড়েছিল। আয়েশাকে দেখে তার মুখে হালকা হাসি ফুটে উঠল। শুভ সকাল, সে মৃদুস্বরে বলল। আয়েশাও মৃদুস্বরে উত্তর দিল, শুভ সকাল। রেদে কিন্তু তার জন্য খুব বিশেষ। দিন গড়িয়ে গেল। আয়েশা ধীরে ধীরে এই বাড়ির সাথে মিশে যেতে শুরু করল। আহমেদ সব রকমভাবে তার খেয়াল রাখত, এমনকি ছোট ছোট রেদে বিষয়গুলোতেও। কখনো সে তার জন্য চা বানিয়ে দিত, কখনো জিজ্ঞেস করত সে কেমন আছে। আর আয়েশা, সে আর আগের মতো ছিল না। তার চোখে এখন ভয় কমে গেছে, আর আশা বেড়েছে। এক সন্ধ্যায় রেদে দুজনে বাড়ির ছাদে বসেছিল। একটা হালকা বাতাস বইছিল। আয়েশা মৃদুস্বরে বলল, আমার মনে হয় আমার জীবনটা বদলে যাচ্ছে। আহমেদ হেসে জিজ্ঞেস করল, কিভাবে? আয়েশা চোখ নামিয়ে বলল, রেদে, কারণ আমার আর ভয় করে না। রেদে রাতে আয়েশা ঘরে বসে ভাবছিল, আমি কি সত্যি আহমেদের যোগ্য? ঠিক সেই মুহূর্তে আহমেদ ঘরে ঢুকল। সে সাথে সাথেই আয়েশার মুখের বিষণ্ণতাটা অনুভব করল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। রেদে আয়েশা মৃদুস্বরে বলল, কিছু না। আহমেদ তার পাশে বসে পড়ল। আমার কাছে কিছু লুকিও না। ফাহাদ যা বলেছে তা নিয়ে কি তুমি চিন্তিত? আয়েশার চোখে জল ভরে উঠল। তোমার যোগ্য নই। এই কথা শুনে আহমেদের মুখ কঠিন হয়ে উঠল, কিন্তু সেটা রাগ ছিল না, বরং ছিল এক দৃঢ় প্রত্যয়। আর কখনো এমন কথা বলো না, সে মৃদুস্বরে কিন্তু দৃঢ়ভাবে বলল। রেদে, সুন্দর সিদ্ধান্ত। আয়েশা অবাক হয়ে তার দিকে তাকালো। লোকে কি বলে তাতে কিছু যায় আসে না। আমি জানি তুমি কেমন। রেদে এই কথাগুলো আয়েশার হৃদয় ছুঁয়ে গেল। সে আলতো করে তার চোখের জল মুছে ফেলল, এবং প্রথমবারের মতো সে নিজের উপর কিছুটা বিশ্বাস ফিরে পেল। কিন্তু ফাহাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল না। রেদে পরের দিন যখন বাড়িতে কেউ ছিল না, ফাহাদ ইচ্ছাকৃতভাবে আয়েশার কাছাকাছি আসার চেষ্টা করল। ভাবি, আপনি সত্যিই খুব সুন্দর, সে এক অদ্ভুত সুরে বলল। রেদে আয়েশা চমকে উঠল। দয়া করে তুমি সীমার মধ্যে থেকো, সে কঠোরভাবে বলল, এবং সঙ্গে সঙ্গে চলে গেল। তার বুক ধড়ফড় করছিল। সন্ধ্যায় সে আহমেদকে সবকিছু বলার কথা শুনে গেল। যদি আহমেদ রেগে যায়, বাড়িতে সমস্যা হবে। সে চুপ করে রইল। এই নীরবতা ছিল আসন্ন ঝড়ের সূচনা। এদিকে ফাহাদ আরেকটা খেলা শুরু করেছিল। রেদে সে পরিবারের সামনে ধীরে ধীরে আয়েশার বিরুদ্ধে কথা বলতে শুরু করল। না, আমি জানি না ও কোথা থেকে এসেছে। ছোট ছোট সন্দেহ ধীরে ধীরে বাড়তে লাগল। আহমেদও অনুভব করল যে কিছু একটা বদলে যাচ্ছে। রেদে কিন্তু আসল সত্যিটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। আর আয়েশা, সে আবারও সেই একই ভয়ের জালে জড়িয়ে পড়তে শুরু করেছিল, যেখান থেকে সে অনেক কষ্টে বেরিয়ে এসেছিল। রেদে বাড়ির পরিবেশ দিন দিন বদলে যাচ্ছিল। যেখানে আগে সর্বত্র শান্তি আর ভালোবাসা বিরাজ করত, এখন সেখানে এক অজানা উত্তেজনা। আয়েশা সবকিছুই অনুভব করছিল,
কিন্তু চুপ করেছিল। সে চায়নি এর কারণে বাড়িতে কোনো সমস্যা তৈরি হোক। এদিকে ফাহাদ ধীরে ধীরে তার চাল চালছিল। একদিন যখন আহমেদ বাড়িতে ছিল না, ফাহাদ একটা সুযোগ পেয়ে রান্নাঘরে আয়েশাকে একা পেয়ে গেল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। ভাবি, আমার থেকে এত দূরে পালাচ্ছেন কেন? সে হেসে বলল। আয়েশা সঙ্গে সঙ্গে পিছিয়ে গিয়ে বলল, দয়া করে আমার থেকে দূরে থাকুন। ফাহাদের হাসি আরও গভীর হল। আমি যদি না থাকি? আয়েশার বুক ধড়ফড় করতে লাগল। আমি আহমেদকে সব বলে দেব। সে সাহস সঞ্চয় করে বলল। এ কথা শুনে ফাহাদ হেসে উঠল। বলো তো, দেখা যাক ও তোমাকে বিশ্বাস করে নাকি আমাকে। এই বলে সে চলে গেল। আয়েশার হাত কাঁপছিল। সে বুঝতে পারছিল না কি করবে। আহমেদ কি সত্যিই আমাকে বিশ্বাস করবে? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই দ্বন্দ্বের মধ্যেই দিনটা কেটে গেল। সন্ধ্যায় আহমেদ বাড়ি ফিরল। সে ক্লান্ত ছিল। তার মুখে হাসি ফুটে উঠল। কেমন আছো? সে নরম সুরে জিজ্ঞেস করল। আয়েশা হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখের বিষণ্ণতা লুকানো গেল না। আহমেদ সঙ্গে ব্যাপারটা বুঝে গেল। কিছু হয়েছে। সে গম্ভীরভাবে জিজ্ঞেস করল। আয়েশা সাহস সঞ্চয় করল। সে তাকে সবকিছু বলতে চেয়েছিল। কিন্তু যেই সে কথা বলতে শুরু করল, দরজায় টোকা পড়ল। ফাহাদ ভেতরে এলো। দাদা, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, সে গম্ভীরভাবে বলল। আহমেদ তার সাথে বাইরে গেল। আয়েশা সেখানে দাঁড়িয়ে রইল। তার বুকটা ছট্ট করছিল। কিছুক্ষণ পর আহমেদ ফিরে এলো, কিন্তু এবার তার মুখে কোনো হাসি ছিল না। বরং সেখানে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য আর একটু সংশয়। আয়েশার বুকটা ধড়াস করে উঠল। জিজ্ঞেস করল। আহমেদ সরাসরি জিজ্ঞেস করল, দিনের বেলা কোথায় ছিলে? আয়েশা চমকে গিয়ে বলল, আমি বাড়িতেই ছিলাম। আহমেদ আবার জিজ্ঞেস করল, কারো সাথে দেখা করেছ? এটা শুনে আয়েশা সব বুঝে গেল। ফাহাদ তার খেলাটা খেলে ফেলেছে। কি বলতে চাও? আহমেদ এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, ফাহাদ বলছিল যে ওর সাথে তোমার আচরণ ঠিক ছিল না। আয়েশার চোখে জল ভরে উঠল, কারণ ও বাড়াবাড়ি করছিল। বলল। আহমেদ হতবাক হয়ে গেল। কি বলতে চাইছ? আয়েশা তাকে সব বলল। সব কিছু, প্রতিটা মুহূর্ত। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আহমেদের মুখের ভাব বদলে যাচ্ছিল, দেশে এবং বিভ্রান্ত। তুমি আমাকে আগে কেন বলনি? সে কঠোরভাবে জিজ্ঞেস করল। আয়েশা নরম সুরে বলল, আমার ভয় করছিল হয়তো তুমি ভুল বুঝবে। আহমেদ সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু থেমে গেল। এই নীরবতা আয়েশার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তুমি আমাকে বিশ্বাস করছো না? চোখে জল নিয়ে সে জিজ্ঞেস করল। আহমেদ সঙ্গে সঙ্গে উত্তর দিল না। আর সেই মুহূর্তে সব কিছু বদলে গেল। আয়েশার মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে গেছে। যদি তুমি আমাকে বিশ্বাসই না করো, তাহলে এই সম্পর্কেটা কি? এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে আহমেদ সেখানে দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে এক যুদ্ধ চলছিল। একদিকে তার ভালোবাসা, আর অন্যদিকে সন্দেহ। আর এই সন্দেহটাই হতে যাচ্ছিল তাদের ভালোবাসার সবচেয়ে